জনের কাহিনী শুরু হয় ১৯৪০ সালে, যখন আর্মি অফিসার জনকে ধরে ফেলা হয় এবং তাকে একটা কাগজে সই করতে বলা হয়, যেখানে লেখা ছিল সে একজন গুপ্তচর। কিন্তু কথাটা পুরো মিথ্যা হওয়ায় জন সই করতে রাজি হয় না। তখন ওরা জনের স্ত্রীকেও টেনে নিয়ে আসে, যাকে সৈন্যরা এত নির্যাতন করেছিল যে সেও এখন জনের গুপ্তচর হওয়ার কথা স্বীকার করতে বাধ্য হচ্ছিল। এরপর অনেক বন্দীকে একটা প্রিজন ক্যাম্পে পাঠানো হয়। সেখানে তাদের বলা হয় এই পুরো এলাকাটাই তাদের জেল, কারণ চারপাশটা বরফে ঘেরা, তাই যদি কেউ পালানোর চেষ্টা করে তবে সে বেঁচে ফিরতে পারবে না। পালানো বন্দীদের মাথার ওপর পুরস্কারও ঘোষণা করা হতো, তাই স্থানীয় লোকেরাও তাদের মেরে ফেলত। এরপর সব বন্দীর মাথা ন্যাড়া করে দেওয়া হলো, আর রাতে খাওয়ার সময় তাদের খুব সামান্য খাবার দেওয়া হলো। ভিটামিনের অভাবে অনেক লোকের রাতে দৃষ্টি প্রায় চলে গিয়েছিল। তারপর স্মিথ নামের একজন লোক ভুল করে কিছু খাবার ফেলে দেয়। এক অসহায় বন্দী সঙ্গে সঙ্গে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু স্মিথ তাড়াতাড়ি পা দিয়ে নিজের খাবার বাঁচিয়ে নেয়। জন লোকটার উপর দয়া করে নিজের খাবার তাকে দিয়ে দেয়। এতে স্মিথ জনকে বলে এখানে বেশি দয়ালু হলে তার ফল খুব খারাপ হবে, আদর করে মরতে হবে এখানে। স্মিথ চলে যাওয়ার পর রয় নামের এক বন্দী জনকে বলে সে একজন আমেরিকান, শুধু এই কারণেই তাকে ধরে জেলে ভরে দেওয়া হয়েছে। জনও বলে তাকেও মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এটা শুনে রয় হেসে বলে সে নাকি শুধু ভুল সিনেমায় অভিনয় করে ফেলেছিল, এটাই তার অপরাধ। তারপর আমরা ভাকা নামের এক বন্দীকে দেখি যে জুয়া খেলছিল। রয় জনকে বলে ভাকা খুবই ভয়ঙ্কর একজন বদমাশ, গার্ডরাও তাকে কিছু করতে বাধা দেয় না, তাই সবাই তাকে ভয় পায়। আরও কিছু বন্দীকে দাস শ্রমিক হিসেবেও ধরে আনা হয়েছিল। এখন জন বলতে শুরু করে ভাই এখান থেকে পালাতে হলে কি করতে হবে, কিন্তু রয় বলে এটা অসম্ভব, এখানে বেঁচে থাকা যাবে না। ঠিক তখনই ভাকা এক বন্দীর কাছে তার সোয়েটার চায়। লোকটা না করলে ভাকা ছুরি বের করে তাকে মেরে ফেলে। তারপর আরেক বন্দী নিজের সোয়েটার খুলে ভাকাকে দেয়, আর সেটাকে দিয়ে ভাকা জুয়ায় হারা টাকার একটা হিসাব মিটিয়ে দেয়। দিন কেটে যেতে থাকে আর জন ধীরে ধীরে ক্যাম্পের নিয়মকানুনের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। বন্দীদের বরফের মধ্যে কয়লা তুলতে আর কাঠ কাটতে হতো, কিন্তু খাবার দেওয়া হতো খুবই কম। আর যেখানে তারা ঘুমাতো সেটা মোটেও গরম ছিল না। নতুন কাপড় বা জুতো তাদের দেওয়া হতো না। এক রাতে জন নিজের কাপড়ে কিছু উকুন খুঁজে পায়। তখন রয় বলে এটার একটা পুরনো ঘরোয়া চিকিৎসা সে জানে, আর জনকে বাইরে নিয়ে যায়। ঠিক তখনই হঠাৎ তারা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল কয়লার খনিতে বিস্ফোরণ হয়েছে। যখন রয় তার কাপড় বরফের নিচে চেপে রাখছিল, তখন জন টাওয়ারের দিকে তাকিয়ে পালানোর কথা ভাবছিল। রয় বলে তার এক বন্ধু আছে, লাজার, সে তাদের এখান থেকে বের করে দিতে পারবে। এরপর তারা প্ল্যান নিয়ে কথা বলে ঠিক করে এখান থেকে পালিয়ে যদি দক্ষিণ দিকে যেতে থাকে তাহলে মঙ্গোলিয়ায় পৌঁছে যেতে পারবে। তবে এত লম্বা পথের জন্য তাদের খাবার জমাতে হবে, আর ঠান্ডা একটু কমার অপেক্ষাও করতে হবে, কারণ এই বরফে তো তারা মরে যাবে। তারপর রয় সিগারেটের বিনিময়ে খাবার জোগাড় করতে শুরু করে, যা সে কাঠের আলগা মেঝের নিচে লুকিয়ে রাখে। জন চাপা কাপড়গুলো দেখে বুঝতে পারে সব উকুন সেখানেই জড়ো হয়েছে। কিছুদিন পর সৈন্যরা বন্দীদের কাজে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তীব্র তুষারঝাড়ির জন্য হাঁটা কঠিন হয়ে যায়, আর কিছু লোক পড়ে যেতে থাকে। সৈন্যরা বন্দীদের কিছুক্ষণ শুয়ে থাকতে দেয়, এই বলে যে তোমরা মরলেও তাদের কিছু যায় আসে না। স্মিথ প্রতিবাদ করতেই তার মাথায় বন্দুক তাক করা হয়, কিন্তু সে গার্ডকে উপেক্ষা করে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। পরে সৈন্যরাও সব বন্দীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। বন্দীরা তাড়াতাড়ি কাঠ জড়ো করে একটা ছোট আশ্রয় বানায়, আর স্মিথকেও সঙ্গে থাকতে বলে। পরের দিন সব বন্দীর মধ্যে জন আর স্মিথকে কয়লার কাজে পাঠানো হয়। সেখানে তাদের টানা কাশতে হয়, কারণ শ্বাস নেওয়াই খুব কঠিন ছিল। তার ওপর গুহার ভেতর যে কোনো সময় ধস নামতে পারত। বাতাসের অভাবে জোন পড়ে যায়, আর তার মনে হতে থাকে যেন সে বাড়ি ফিরে গেছে। সে বিভ্রমে নিজের বাড়ির দিকে এগোচ্ছিল, তখনই এক গার্ড তাকে গুলি করার জন্য তৈরি হয়ে যায়। ভাগ্যক্রমে স্মিথ সময় মতো তাকে টেনে ফিরিয়ে আনে। জোন তাকে ধন্যবাদ জানিয়ে নিজের পালানোর প্ল্যানের কথা বলে, কিন্তু স্মিথ বলে রয় তো বহু বছর ধরেই লোকজনকে পাগল বানিয়ে আসছে, নতুন বন্দী এলেই সে এমন করে। তবুও জোন পালানোর সিদ্ধান্তে অটল থাকে, আর স্মিথও তার সঙ্গে যেতে রাজি হয়। সেদিন রাতেই জোন রয়কে বিছানা থেকে টেনে বাইরে নিয়ে আসে, যেন দেখাতে পারে ঝড় এত জোরে বইছে যে তাদের পায়ের ছাপ ঢেকে যাবে, তাই এখনই পালানো উচিত। কিন্তু রয় জেদ করে বলে এটা সম্ভব না, আর খাবার কম হওয়ার অজুহাত দেয়। তখন জোনের মনে সন্দেহ জাগে, এই লোকটা তাকে বোকা বানাচ্ছে না তো। কিন্তু ঠিক তখনই ভাকা তাদের দেখে ফেলে, তাই তারা আবার ভেতরে ঢুকে যায়। এরই মধ্যে আন্দ্রেস জানতে পারে কাজিক নামের এক বন্দী নিজের রাতকানা রোগ লুকিয়ে রেখেছে। এতে কাজিক তসম খেয়ে বলে দিনে সে একদম ঠিক দেখতে পায়, রাতে শুধু কারো কাঁধ ধরে হাঁটলেই হবে। সে আন্দ্রেসকে অনুরোধ করে যেন তাদের প্ল্যানের কথা গোপন রাখে, যাতে সেও দলে থাকতে পারে।
এদিকে স্মিথ নিজের সোনার ঘড়ি লাজারকে দিয়ে দেয় যাতে সে পালানোর খবর জানাতে পারে। তারপর লাজার বলে পালাতে হলে তাদের জেনারেটর বন্ধ করতে হবে, এতে প্রায় 10 মিনিট একদম অন্ধকার থাকবে আর পালানো সহজ হবে। এই কাজটা করতে হবে যখন সৈন্যদের শিফট বদলাবে। সবাই ঠিক সময়ের অপেক্ষা করছিল। এমন সময় ভাকা হঠাৎ জনের উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলায় ছুরি ধরে বলে যে জুয়ারিদের কাছে তার অনেক ঋণ আছে, তাই সেও পালাতে চায়। গলায় ছুরি থাকায় জনের না বলার উপায় ছিল না, তাই তাকে মানতেই হয়। পালানোর সময় হতেই বন্দীরা জেনারেটর বন্ধ করে, তার কেটে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু ঝড়ের কারণে গার্ডরা কিছুই দেখতে পায় না, আর পায়ের ছাপও মুছে যায়। তারা কুকুর নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে এই ভরসায় যে কুকুরের ঘ্রাণশক্তি পালানো লোকদের খুঁজে বের করবে। 7 জন বন্দী জঙ্গলে যত জোরে পারে দৌড়াচ্ছিল। একটু পরেই তারা এত ক্লান্ত হয়ে পড়ে যে সামনে এগুনো কঠিন হয়ে যায়। তখন জন হাঁপাতে হাঁপাতে মনে করিয়ে দেয় কুকুর খুব দ্রুত দৌড়ায়, তাই তাদের চলতেই হবে। তারা আবার এগোতে শুরু করে, কিন্তু বরফে চোখ প্রায় অন্ধ হয়ে আসছিল। তাই এবার তারা লুকানোর জায়গা খুঁজতে চায়। জন থামতে রাজি হয় না, কারণ তার বিশ্বাস ছিল যে ঝড় তাদের আটকে দিচ্ছে, একইভাবে গার্ডদেরও আটকে দিচ্ছে। তারপর সে ভাকার ছুরি নিয়ে গাছের ছাল কেটে একটা মুখোশ বানায়, যাতে মুখ বরফ থেকে বাঁচানো যায়। এরপর তারা সহজে হাঁটতে পারে। কিছুক্ষণ পর ঝড় থামলে তারা বিশ্রামের জন্য বসে পড়ে, আর তখন নিজেদের সব খাবার একসঙ্গে জড়ো করে। তখন জন দেখে ভাকা রয়ের জ্যাকেট পরে আছে। ভাকা জানায় রয় প্রায় তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছিল, কিন্তু সে তাকে চুপ থাকতে বাধ্য করেছে, আর তার জমানো সব খাবার নিয়ে এসেছে। এরপর তারা আবার যাত্রা শুরু করলে স্মিথ চুপি চুপি জনকে বলে ভাকাকে সঙ্গে নেওয়া মানে শয়তানের সঙ্গে চুক্তি করা। কিছুক্ষণ পর দূর থেকে তারা চিৎকারের শব্দ শুনতে পায়, কিন্তু ওগুলো আসলে নেকড়ের ডাক ছিল। দিন যেতে থাকে, আর জন কষ্ট করে নিজের ট্রেনিং ব্যবহার করে সূর্যের দিক দেখে রাস্তা ঠিক করতে থাকে। এটা দেখে ভাকা খুব খুশি হয়। সে জনকে বলে যাই হোক সে তার সঙ্গেই থাকবে, অন্যরা তার নামে উল্টাপাল্টা বললেও যেন জন তা না শোনে। এরপর আবার বিশ্রাম নেওয়ার সময় জন বুঝতে পারে পাশের হ্রদে পৌঁছতে এখনও 3-4 সপ্তাহ লাগবে, অথচ তাদের কাছে মাত্র 1 সপ্তাহের খাবার বাকি আছে। তাই তাদের শিকার করতে হবে বা মাছ ধরতে হবে। ভাকা চায় মাঠের ধারের একটা গ্রাম লুট করতে, কিন্তু বাকিরা রাজি হয় না। এদিকে কাজী কাঠ খুঁজতে গিয়ে রাত হয়ে যাওয়ায় কিছুই দেখতে পায় না, ফলে সে জঙ্গলে হারিয়ে যায়। ফেরার রাস্তা খুঁজতে খুঁজতে ঠান্ডায় সে বিভ্রমে ভুগতে থাকে। তখন সে দেখে তার পুরনো শিক্ষক পাশে দাঁড়িয়ে আছে, আর দূরে একটা শহরও দেখা যাচ্ছে। সেভাবে অবশেষে লোকজনের কাছে পৌঁছে গেছে, কিন্তু বাকিরা তাকে খুঁজতে বেরিয়ে দেখে কাজী ক্যাম্প থেকে মাত্র কয়েক মিটার দূরেই জমে মরে গেছে। তারা তাকে কবর দেয় আর তার আত্মার শান্তি কামনা করে। যদিও ভাকা বলে অন্তত খাবার জন্য একটা মুখ তো কমল, ঠিক আছে, তাতে খাবার একটু বেশি দিন চলবে। কিন্তু তারপরও কয়েক সপ্তাহ পর সবাই খাবারের জন্য এমন হাহাকার করতে থাকে যে মাটির পোকা আর পাখির বাসা থেকে ডিম তুলে খেতে শুরু করে। তাদের শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে সামনে এগোনো খুবই কঠিন হয়ে উঠেছিল। তাই তার একটা গুহায় আশ্রয় নেয়। সেখানে টমাস জেগে থাকার জন্য দেয়ালে ছবি আঁকতে শুরু করে। এক রাতে ভাকা জনকে জিজ্ঞেস করে এদের মধ্যে কে সবার আগে মরবে। তার কথায় এমন ইঙ্গিত ছিল যেন সে নিজের সঙ্গীদেরও খেয়ে ফেলতে প্রস্তুত। হঠাৎ তার একটা শব্দ পায় আর দেখে কিছু নেকড়ে একটা মৃত প্রাণী খাচ্ছে। লোকগুলো দৌড়ে গিয়ে চিৎকার করতে করতে কাঠ নাড়াতে থাকে, যতক্ষণ না নেকড়েরা ভয় পেয়ে সরে যায়। তারপর জন দেখে তার বন্ধুরা এতটাই ক্ষুধার্ত যে তারা পশুর মতো ওই মৃত প্রাণীর শরীর খেতে শুরু করেছে। এতে বিরক্ত হয়ে জন একাই হ্রদ খুঁজতে বের হবার সিদ্ধান্ত নেয়, আর বাকিদের বলে যদি 1 সপ্তাহের মধ্যে সে না ফেরে তবে তাকে ছাড়া যাত্রা চালিয়ে যেতে। অনেক পথ পেরিয়ে আর বৃষ্টির হাত থেকে বাঁচার পর জন আবারও বিভ্রমে ভুগতে থাকে। কিন্তু কয়েকদিন পর সে ক্যাম্পে ফিরে এসে জানায় সে হ্রদ খুঁজে পেয়েছে। একটু বিশ্রাম নিয়ে জন সবাইকে নিয়ে হ্রদের দিকে রওনা দেয়, আর 3 দিন হাঁটার পর তারা সেখানে পৌঁছে যায়। সেখানে একটু সতেজ হয়ে তারা সীমান্তের দিকে এগোয়। জঙ্গল পার হতে হতে তাদের মনে হতে থাকে কেউ যেন তাদের অনুসরণ করছে। তারপর তারা খুব চালাকি করে লোকটাকে ঘিরে ফেলে, আর ভাকা তো প্রায় আক্রমণ করেই ফেলছিল, কিন্তু জন ঠিক সময় তাকে থামিয়ে দেয়। রহস্যময় সেই লোকটি ছিল আইরিনা নামের এক পোলিশ মেয়ে, যে তাদের মতোই কোথাও থেকে পালিয়ে আসছিল এবং খাবার আর নিরাপত্তার আশায় তাদের পিছু নিচ্ছিল। জন তাকে সঙ্গে নিতে চাইলে অন্যরা মানা করে দেয়, কারণ তাদের কাছে তত খাবার নেই, আর মেয়েটি থাকলে তাদের গতি আরও কমে যাবে। কিছুক্ষণ পর তারা কাদায় আটকে থাকা একটা প্রাণী খুঁজে পায়, যেটাই সেদিন রাতের খাবার হয়। কিন্তু আন্দ্রেস পেছনে কিছু দেখে দল থেকে আলাদা হয়ে যায়, আর সন্ধ্যায় সে আইলিনাকে নিয়ে ফিরে আসে।
পরের সকালে তারা নানা জিনিস মিশিয়ে একটা সাবান বানায় আর অবশেষে নিজেদের কাপড় ধুয়ে ফেলে। দাড়িও ভালো করে কামায়, তবে ভাকা কারো সাহায্য নেয় না, নিজেই নিজের দাড়ি কাটতে থাকে। কিছু সময় পর তারা বুঝতে পারে হ্রদের একটা অংশ বরফে জমে আছে। বরফটা পাতলা আর দুর্বল লাগছিল, তবুও আইরিনা দৌড়ে সেটার ওপর দিয়ে গিয়ে ওপারে পৌঁছে যায়। এটা দেখে বাকিরাও তার পেছনে যায়। অনেকে পিছলে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সবাই ওপারে পৌঁছে যায়। এরপর জঙ্গল দিয়ে যেতে যেতে স্মিথ আইরিনার অতীত সম্পর্কে জানতে চায়, আর সে বলতে শুরু করে যে রুশ সৈন্যরা তার মা বাবাকে মেরে ফেলেছে। কিন্তু স্মিথ তার আবেগী গল্পে কিছু অদ্ভুত ব্যাপার টের পায়। কোথাও না কোথাও সে বুঝে যায় মেয়েটা মিথ্যে বলছে, কারণ তার উচ্চারণে বোঝা যাচ্ছিল সে জার্মান এলাকার মেয়ে। আপাতত স্মিথ বিষয়টা ছেড়ে দেয়, তবে আইরিনাকে বলে যেন আর কখনো মিথ্যে না বলে। কিছুক্ষণ পরে তারা দূরে একটা ছোট শহর দেখতে পায় আর খাবার নেওয়ার জন্য চুপি চুপি ভেতরে ঢোকার প্ল্যান করে। কিন্তু এতে ধরা পড়ে যাওয়ার বড় ঝুঁকি ছিল। যদি কোনোভাবে জেলে খবর পৌঁছে যায় যে তারা এদিকে এসেছে, তাহলে খোঁজ শুরু হয়ে যাবে। তাই ঝুঁকি না নিয়ে তারা ঠিক করে জঙ্গলের পথ ঘুরে যাবে। সন্ধ্যায় সবাই দেখে ভাকা নেই। সবাই ভাবতে থাকে সে বুঝি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক তখনই ভাকা ফিরে আসে, আর স্মিথ রেগে গিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে গালাগালি দিতে থাকে। তখন ভাকা ব্যাগ খুলে মরা জন্তু দেখায় আর বলে বাঁচার জন্য তাকে একটা কুকুরও মারতে হয়েছে। এটাই এখন তাদের বেঁচে থাকার ঘৃণ্য উপায়। সে একটা চুরি করা মদের বোতলও এনেছিল আর বলে আজ তার জন্মদিন, তাই উদযাপন করা যাক। রাতে খাওয়ার সময় ভাকা একটা লোকগান গাইতে শুরু করে, আর আইরিনাও তার সঙ্গে গাইতে থাকে। তখন ভাকা বুঝতে পারে মেয়েটাও তার মতোই রাস্তায় বড় হয়েছে। এবার সবাই বুঝে যায় আইরিনা মিথ্যে বলেছিল। তখন সে নিজের আসল গল্প বলে। তার মা বাবা দুজনেই গুপ্তচর ছিল। কয়েক বছর আগে তাদের গ্রেফতার করা হয়, আর তাদের সন্তানদের অনাথ আশ্রমে পাঠানো হয়। সেই অনাথ আশ্রমে তার ভাই মারা গেলে সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। পরদিন তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু পথে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে অগণিত মশা ছিল। এতে সবার মুখ ফুলে বিকৃত হয়ে যায়। যখন তারা কিছু স্থানীয় লোককে যেতে দেখে, তখন খেয়াল করে মশারা তাদের আক্রমণ করছে না। ধরা পড়ার ভয়ে তারা লুকিয়ে থাকে, কিন্তু জর্ন বাইরে গিয়ে এক লোককে জিজ্ঞেস করে এর রহস্য কী। তখন লোকটা তাকে একটা মালা পরিয়ে দেয়, যা মশা দূরে রাখে। এরপর সবাই শান্তিতে যাত্রা চালিয়ে যেতে পারে। দিন যেতে থাকে, আর আইরিনা একে একে সবার সঙ্গে কথা বলে তাদের গল্প জানতে থাকে। আন্দ্রেস একসময় একজন যাজক ছিল। টমাস ছিল একজন পেস্ট্রি শেফ যে অভিনেতা হতে চাইত। জর্ন ছিল একজন অ্যাকাউন্টেন্ট যে একবার না বুঝে একটা সরকারি ভবনের ছবি তুলে ফেলেছিল, আর তারপর তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়। আর স্মিথ ছিল একজন ইঞ্জিনিয়ার, কাজের খোঁজে রাশিয়া এসেছিল। তাকে গ্রেফতার করার সময় তার ছেলেকে গুলি করে মারা হয়। পরের বার বিশ্রাম নেওয়ার সময় আইরিনা নিজের স্কার্টের কাপড় দিয়ে স্মিথের পায়ের ক্ষত পরিষ্কার করে দেয়। অল্প সময়ের মধ্যেই তারা কিছু রেল লাইনের কাছে পৌঁছে যায়। জর্ন হিসেব করে বলে সীমান্তে পৌঁছতে প্রায় 4 দিন লাগবে, কিন্তু এই এলাকায় অনেক কৃষক আর গার্ড আছে, তাই রাত হওয়ার আগেই এই জায়গা পার হতে হবে। অপেক্ষা করার সময় ভাকা নিজের তাবিজের দিকে তাকিয়ে থাকে। তখন জোরন তার কোনো কথা নিয়ে ঠাট্টা করতেই ভাকা সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করে। পরে অন্যদের হস্তক্ষেপে বিষয়টা থামে। কয়েক ঘন্টা পর সবাই খুশি হয়ে যায়, কারণ তারা অবশেষে সীমান্ত পার হয়ে মঙ্গোলিয়ায় ঢুকে পড়ে। কিন্তু ভাকা বলে সে রাশিয়াতেই থাকবে। আলাদা হওয়ার আগে সে আর জন শেষবারের মতো হাত মেলায়। এবার বাকিরা মরুভূমি পেরিয়ে শহরের দিকে যাচ্ছিল। সবাই খুব খুশি ছিল, কিন্তু একটু পর পরিবেশ আবার খারাপ হয়ে যায়। যখন তারা একটা বোর্ডে লেখা দেখে যে মঙ্গোলিয়া এখন রুশদের নিয়ন্ত্রণে, তখন তারা শহরে না গিয়ে মরুভূমিতেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তারা একটা বৌদ্ধ মন্দির খুঁজে পায়, এই ভেবে যে সন্ন্যাসীরা কোনো ভেদাভেদ করবে না, আর তারা দ্রুত ভেতরে ঢুকে পড়ে। কিন্তু জায়গাটা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। মাটির নিচে চাপা থাকা অনেক খুলি খুঁজে পাওয়ার পর আন্দ্রেস বলে রাশিয়াতেও এমনই হয়েছিল। পুরোহিতদের গুলি করে মারা হয়েছিল বা গ্রেফতার করা হয়েছিল, আর ধর্মের ওপর সব রকম নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আন্দ্রেসের গির্জাটাও এভাবেই ভেঙে যাওয়া হয়েছিল, আর সে গির্জা দেখে রাগে এক তরুণ গার্ডকে মেরে ফেলেছিল। সবাই আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছায় বাঁচতে হলে ভারতেই যেতে হবে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে চীন পেরোতে হবে। পরের কয়েক সপ্তাহ তারা প্রচণ্ড রোদে মরুভূমির মধ্যে হাঁটতে থাকে। একদিন হঠাৎ কিছু অশ্বারোহী তাদের ঘিরে ফেলে। তখন তারা নিজেদের তিব্বতে যাওয়া আমেরিকান বলে পরিচয় দেয়। ভাগ্যক্রমে অশ্বারোহীরা তাদের বিশ্বাস করে কিছু না বলেই চলে যায়। একটু পরে এক তরুণ অশ্বারোহী আবার ফিরে আসে, তাকে অন্যরা পানি দিতে পাঠিয়েছিল। দিন কেটে যায়, আর তারা রোদ থেকে বাঁচতে ডালপালা আর কাপড়ের টুকরো দিয়ে মাথা আর পা ঢেকে হাঁটতে থাকে। তারা খুব হিসেব করে পানি খরচ করলেও শেষ পর্যন্ত পানি ফুরিয়ে যায়। তখন স্মিথ দূরে কয়েকটা গাছ দেখতে পায়, কিন্তু জন তাকে বোঝায় ওটা তার ভুল দেখা, আর সবাইকে দক্ষিণে চলতে বলে। স্মিথ যখন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, তখন অন্যরা তাকে শান্ত করে সঙ্গে চলতে থাকে।
কিছুটা হাঁটার পর তারা নিজেদের মাথার ওপর একটা পাখি উড়তে দেখে। এতে প্রমাণ হয় স্মিথ ভুল দেখেনি। সবাই খুশি হয়ে যত জোরে পারে দৌড়াতে শুরু করে আর অবশেষে একটা কূপ খুঁজে পায়। তারা অনেক পানি পান করে এবং রাতের জন্য সেখানেই ক্যাম্প করে। সকালে যত বোতল আর পাত্রে পারে পানি ভরে আবার দক্ষিণে রওনা দেয়। কয়েকদিন পরে তারা বালুঝড়ের মুখোমুখি হয়। সবাই ভয় পেয়ে পাশের এক খাদে দৌড়ে যায়। তারা নিজেদের লুকিয়ে রাখে যতক্ষণ না ঝড় থেমে যায়। ভাগ্যক্রমে সবাই বেঁচে যায়, কিন্তু সব পানি হারিয়ে ফেলে। পরের দিনগুলোতে আইরিন আর টমাস খুব অসুস্থ হয়ে পড়ে। তাই স্মিথ আবার কূপের দিকে ফিরে যাওয়ার কথা বলে। কিন্তু জন বলে কোন দিকে কূপ ছিল সেটা কিভাবে বোঝা যাবে। যাত্রা চলতে থাকে আর তৃষ্ণা কমাতে তারা পাথর চুষতে থাকে। হঠাৎ আইরিন পড়ে যায় আর বাকিরা দেখে তার পা ফুলে গেছে। সে বলে সে তাদের বোঝা হতে চায় না, কিন্তু বাকিরা মানবিকতা দেখিয়ে তাকে ফেলে যেতে রাজি হয় না। সবাই আবার হাঁটতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই আইরিন আবার পড়ে যায়। তবুও সে বিশ্রাম নিতে চায় না। এরপর আন্দ্রেস তাকে কাঁধে তুলে হাঁটতে শুরু করে। কয়েক ঘন্টা পরে আইরিন আন্দ্রেসকে বলে তাকে নিচে নামিয়ে দিতে। সে সবাইকে শেষবারের মতো দেখে, তারপর মারা যায়। সবাই তাকে বালুর মধ্যে কবর দেয় আর তার জন্য প্রার্থনা করে। তারপর আবার যাত্রা শুরু হয়। প্রতিটা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পায়ের ক্ষত আরও খারাপ হতে থাকে। টমাস সবার মনোবল ধরে রাখতে ছবি আঁকতে থাকে, আর সে হাসিমুখে আইরিনের একটা খুব সুন্দর ছবি আঁকে। কিন্তু এটাই তার শেষ ছবি ছিল, কারণ এরপর সেও মারা যায়। তাকেও সেখানে কবর দিয়ে দল সামনে এগিয়ে যায়। কয়েকদিন পর জন দূরে পাহাড় দেখে বলে পানি খুঁজতে সেখানে যাওয়া উচিত। কিন্তু স্মিথ এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে নড়তেও পারছিল না। সে বলে তাকে ফেলে রেখে চলে যেতে। জন, জোরন আর আন্দ্রেসকে আগে পাঠায় আর নিজে স্মিথের কাছে থেকে যায়। সন্ধ্যা পর্যন্ত জন স্মিথকে টেনে হিচড়ে বন্ধুদের ক্যাম্পে নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখনও তারা পানি খুঁজে পায়নি। পরের সকালে জোরন ঘুম ভেঙে টের পায় একটা সাপ তার পায়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। সে সাপটাকে অনুসরণ করে একটা ছোট পানির গর্ত খুঁজে পায়। সবাই ঝুঁকে পানি খায় আর কিছু পানি স্মিথের মুখেও ঢালে, কারণ সে তখনও নড়তে পারছিল না। তারপর তারা সাপটাকে মেরে দুপুরের খাবার হিসেবে রান্না করে। তখন খেতে খেতে আন্দ্রেসের একটা দাঁত পড়ে যায়। সেদিন রাতে স্মিথ জনকে বলে তাকে ফেলে চলে যেতে, কিন্তু জন বলে যতক্ষণ সে বেঁচে আছে তাকে ফেলে তারা যাবে না। কথাবার্তার মাঝে জন বলে সে যেভাবেই হোক আরেকবার নিজের স্ত্রীকে দেখতে চায়। সৈন্যরা তাকে খুব নির্যাতন করেছিল। এই গল্পটা স্মিথের হৃদয়ে গিয়েই লাগে। পরের দিন সে উঠে দাঁড়ায় আর এগোতে শুরু করে। খুব তাড়াতাড়ি তারা একটা নদী খুঁজে পায়। এতে তাদের এত শক্তি ফিরে আসে যে তারা পাহাড়ের দিকে এগোতে পারে, আর শেষে গ্রেট ওয়াল অফ চায়না পার হয়ে হিমালয়ের পাহাড়ে পৌঁছে যায়। এই বরফ ঢাকা পাহাড়ে তারা একটা ছোট চিহ্ন খুঁজে পায়, যা তিব্বতের দিক দেখাচ্ছিল। সেখানেই তারা এক সন্ন্যাসীর দেখা পায়, যে জানায় ভারত এখন আর খুব দূরে নয়, আর তাদের পাশের বৌদ্ধ মঠে নিয়ে যায়। অনেকদিন পর তারা অবশেষে আসল খাবার খেতে পায়। সেখানে সন্ন্যাসীদের নেতা বলে যদি ভারতে যেতে চাও একটু অপেক্ষা করো, ঠান্ডা কমতে দাও, না হলে তুষারঝড়ে বাঁচতে পারবে না। রাতে ঘুমানোর আগে জন বলে তাদের এখনই বের হওয়া উচিত, কারণ ভারতেই তারা নিরাপদ থাকবে। কিন্তু বাকিরা সন্ন্যাসীদের কথাতেই রাজি হয়, তারা সেখানেই থাকতে চায়। এরপর তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। আন্দ্রেস জার্মানি আর রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে চায়। জোরন চায় টোমাসের আঁকা ছবিগুলো পত্রিকায় ছাপাতে, যাতে পৃথিবী তাদের কাহিনী জানতে পারে। আর বেচারা জন পোল্যান্ডে ফিরতে পারবে না, তাই সেই শুধু সামনে এগিয়ে যেতে চায়। অন্যদিকে স্মিথ নিজের দেশ আমেরিকায় ফিরতে চায়। সে বলে সে চীনের দিকে যাবে। সৈন্যশীরা নাকি প্রতিশ্রুতি দিয়েছে তাদের একটা যোগাযোগ আছে যারা তাকে আমেরিকায় পাঠাতে পারবে। পরের সকালে জন একাই সামনে এগোনোর সিদ্ধান্ত নেয়। জোরন আর অ্যান্ড্রেস যখন এটা দেখে, তারা স্মিথকে শেষ বিদায় জানিয়ে জনের পিছু নেয়। কিছু সময় পর এই তিনজন অবশেষে ভারতে পৌঁছে যায়। ভারতের মানুষ তাদের খুব ভালোবাসা দিয়ে স্বাগত জানায় এবং সাহায্যও করে। পরের 50 বছর জনের কোনো এক জায়গায় স্থায়ী ঠিকানা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত পোল্যান্ড স্বাধীন হয়। তখন জন নিজের পুরনো বাড়ি খুঁজে পায় এবং লুকিয়ে রাখা চাবি দিয়ে দরজা খোলে। ভেতরে ঢুকেই সে আনন্দে ভরে ওঠে, কারণ তার স্ত্রী তার অপেক্ষায় ছিল। তো কেমন লাগলো এই সুন্দর গল্পটা? কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।